টুজতে পাচ্ছেন বা কি অবস্থা? ভাই আর একটু সময় লাগতো, এখন হয়েছে কি আমাদের স্পিডটা এখন একটু বাড়তে, একটু ধরতে আমাদের একটু সময় লাগতেছে এই আর কি। আচ্ছা আচ্ছা, এমনি যেগুলো নোট টোট দিচ্ছি যখন পড়ছেন সেই জিনিসগুলো কি বুঝতে পারছেন? বুঝতে পারতেছি ভাই, বুঝতে পারতেছি, তবে ওই যে প্রথম দিকে আমরা যেরকম সময় নিয়ে করতে পেরেছিলাম, এখন তো আসলে আপনার দোষ দিয়ে লাভ নাই বা কিছু করারও নাই, যেহেতু পরীক্ষাটা আছে। আমার মনে হয় আরেকটু সময় কোর্সটা নিয়ে যদি আমরা ইয়ে করতে পারতাম তাহলে হয়তো আরেকটু ভালো হতো আর কি। জি জি অবশ্যই, কোর্সটা আসলে অনেক লং কোর্স। মানে ইনিশিয়াল লেভেলে এটা সবচেয়ে বড় একটা সাবজেক্ট। এইখানে অনেক কিছু দিয়ে দিয়েছে একটা সাবজেক্টে, আসলে এগুলো বেসিক অ্যাকাউন্টিং টার্মিনোলজি, এটা ছাড়া হয়ও না। তো এই সাবজেক্টটা অনেক বড় সাবজেক্ট, আইসিএমইবি তে যে 3-4টা সাবজেক্ট বড় তার মধ্যে এটা একটা। তো ঘটনাটা হচ্ছে এখানে অনেক জানতে হয়, অনেক পড়তে হয়, অনেক সময় দিতে হয়। তো এই কারণেই দেখবেন যে এটাতে সবাই খুব তাড়াতাড়ি পাশ করতে পারে না। কারণ হলো এখানে অনেক কিছু জানতে হয়। অনেক প্র্যাকটিসের প্রয়োজন হয়। যেমন ধরেন এই যে অ্যালাউন্সটা কতদিন পড়াইলাম, এটা শুধু পড়ে রেখে দিলেই হবে না, এটাকে বারবার প্র্যাকটিস করতে হবে, না হলে আপনারা এটা হারিয়ে ফেলবেন, মানে মিলাতে পারবেন না একটার সাথে আরেকটা, মানে ঝামেলা হয়ে যাবে। তো এখন যদি আমি ধরেন ধীরে ধীরে পড়াই, আস্তে আস্তে পড়াই, তাহলে তো আসলে এই যে মানে 40 দিন মনে হয় সময় আছে, বা তারও কম, 39 হতে পারে। তো এই সময়ে তো আসলে এটা রিকভার হবে না, তাই না? তো আপনারা এই জন্যই একটু টেনে পড়াচ্ছি। আর এছাড়া আসলে উপায়ও নাই, কারণ দেখেন আজকে আমি করাবো ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, এইটার উপর আরেকটা ক্লাস থাকবে আগামী ইয়াতে। তারপরে আমরা কি করব, তারপরে ক্যাশ ফ্লো করব, সেখানে 2টা ক্লাস থাকবে। তো এইটা করার পরে আমরা কোশ্চিনে যাব। তো আসলে সব মিলে সময়টা অনেক কম। সপ্তাহে মাত্র 3 দিন ক্লাস। হ্যাঁ, তারপরে অনেক লং ক্লাস না, এটাতেই সবাই টায়ার্ড হয়ে যায়। হ্যাঁ, হয়তো 40-40-80 মিনিটের মধ্যে 20 মিনিট এদিক সেদিক করে চলে যায়, 1 ঘন্টা ক্লাস হয়। তো জায়গাটা আসলে একটু সময় দিতে হয়। এটা হচ্ছে একটা বিষয়। আর এই জিনিসগুলো শিখার পরে আপনাকে বারবার প্রপার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আমি যতগুলো পেজ দিয়েছি এগুলো তো আসলে একদিনে বা 2 দিনে কভার করা সম্ভব না। ওই যে আমি বললাম যে জিনিসটা শিখতে গেলে ধারাবাহিক ওয়েতে আপনাকে সময় দিতে হবে। নোটগুলো থাকলো, প্রিন্ট করে নিলেন, যখন যেটুকু সময় পেলেন সেভাবে করে আগালেন। যেহেতু বেশিরভাগ মানুষই এখানে সার্ভিস হোল্ডার, তো ওনাদের আসলে একটা কমফোর্ট জোন থেকে বের হয়ে এগুলো করতে হবে। এটার মানে এইটাই না যে আপনারা এই যে ধরেন 16-17 জন আছেন, হয়তো 10% বা 20% পাস করবেন, বা 25%, এর মানে এটা না যে সবাই পাস করে যাবে। যারা আসলে এই যে দুর্বল বা পড়াশোনা কম হয়েছে তাদেরকে আবার পরের সেশনের জন্য অ্যাটেম্প নিতে হবে। তো এবার তো আসলে বেসিক গ্রামার থেকে শুরু করেছি, এরপরে যারা থাকবে তাদের জন্য শুধু কোশ্চিন প্র্যাকটিস সেশন রাখবো 3 মাস। তাহলে কি হবে, যারা প্রথমবার একটু কম শিখেছে এবার কোশ্চিন প্র্যাকটিস করলে কোশ্চিনের সাথে সাথে সেটার বেজ আলোচনা করব, তাহলে পরের বার তাদের ইয়াটা মোটামুটি কনফার্ম হয়ে যাবে। হ্যাঁ, জেনারেলি এটা 6 মাস করতেই হয়। তো আসলে আপনারা যেহেতু এক্সাম ওরিয়েন্টেড ব্যাচ, আমি সেই জন্যই 3 মাসে চেষ্টা করছি ইয়া করে দেওয়ার, যতটুকু হয় আর কি। তো যাদেরই হবে না তারা একটু লেগে থাকেন। এটা আমার বিজনেসের জন্য আমি বলছি না, মানে ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং এ এরকমই, বা আইসিএমইবির প্রতিটা সাবজেক্টই আসলে এরকম, একবার না হলে ওটাকে ধরে থাকতে হয়। হয়তো একবারে আপনি 50% শিখেছেন, পরের বার আবার 15% শিখলেন, তারপরে বার 15%, যেদিন আপনি 80% শিখে যাবেন সেদিন কিন্তু পাশ করে যাবেন। হ্যাঁ, এখন এটা ডিপেন্ড করে আপনার হার্ডওয়ার্ক, আপনার ইফোর্টের উপরে, আপনি কেমন টাইম দিচ্ছেন। হ্যাঁ, এখন আমি তো ধরেন 20টা টপিক 20টা ক্লাসে শেষ করে দিতে পারবো। সাপোজ আজকে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট আজকেই করে দিতে পারবো, তাহলে এটাতে কি আসলে আপনাদের হবে? হবে না। আসলে দরকার ছিল এইটারই 15টা ক্লাস। কিন্তু এখন আমাদের যে কোর্স কারিকুলাম, যে সময়, আসলে সেটা তো আমরা দিতে পারছি না। হয়তো দুইটা ক্লাসে 4টা সেশন হবে এটা নিয়ে। হ্যাঁ, এই তো যাই হোক, এই যে 17 জনের মধ্যে কেবল 5 জন জয়েন করেছে। আমি সবার সুবিধা চিন্তা করে 9:30টার পরে ক্লাস শুরু করি। তারপরে যদি এই অবস্থা হয় তাহলে তো খুব ঝামেলা। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমরা তাহলে শুরু করি, কারোর জন্য ওয়েট করা যাবে না। আজকে আমরা শিখবো ফাইনাল অ্যাকাউন্ট। আচ্ছা, এইটা আগে ব্রিটিশরা বলতো ফাইনাল অ্যাকাউন্ট, লন্ডনে ইউজ হতো, ইংল্যান্ডে, সেখান থেকে আমাদের এই কোর্সটার আসলে সৃষ্টি। তো এখন আমেরিকানরা এটাকে বলছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। তাহলে ওল্ড নেম হলো ফাইনাল অ্যাকাউন্ট, নিউ নেম হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আচ্ছা,
তো এই জায়গাটা এখন আমি একটু আপনাদের সামনে আগে বেসিক জায়গাটুকু আলোচনা করব, তারপরে আমরা মূল ম্যাথে যাব আর কি। হ্যাঁ, তো আগে এটার নাম ছিল হলো ওল্ড নেম, লিখি ওল্ড নেম, আর একটা লিখবো নিউ নেম। আচ্ছা, ওল্ড নেম ছিল ফাইনাল অ্যাকাউন্ট, ফাইনাল অ্যাকাউন্ট। নিউ নেম হচ্ছে ফাইনান্সিয়াল স্টেটমেন্ট। আচ্ছা, এর মধ্যে কি কি থাকে? এর মধ্যে থাকে ইনকাম স্টেটমেন্ট, থাকে ব্যালেন্স শিট, থাকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আচ্ছা, ব্যালেন্স শিটের মধ্যে আরেকটা জিনিস থাকে, সেটা হলো অনার্স ইকুইটি স্টেটমেন্ট, মানে আলটিমেটলি ফাইনাল অ্যাকাউন্টের মধ্যেই থাকে। আরো কিছু জিনিস থাকে, সাপোজ ধরেন নোটস টু অ্যাকাউন্টস, আরো অনেক কিছু থাকে। তো এগুলো আমাদের আসলে এখন জানার প্রয়োজন নাই। আমাদের যে তিনটা জিনিস জানা দরকার, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, সেই তিনটাই আসলে আমরা শিখবো। তো ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট, এই দুইটা, এই দুইটাকে বলা হয় ফাইনান্সিয়াল স্টেটমেন্ট। তো এই দুইটা আমাদের আসলে কোন আইএস এ ফলো হয়? এই দুইটা আমাদের ফলো হয় IAS 1, স্টেটমেন্ট ফাইনান্সিয়াল প্রেজেন্টেশন অফ ফাইনান্সিয়াল স্টেটমেন্ট বলে। হ্যাঁ, আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যেটা, এটা IAS 7। ওকে, তাহলে আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটের ভিতরে কি থাকবে? অনার্স ইকুইটি স্টেটমেন্ট। মানে অ্যাকচুয়াল হিসাব করলে আমরা তিনটা স্টেটমেন্ট শিখবো, ইনকাম স্টেটমেন্ট, অনার্স ইকুইটি স্টেটমেন্ট, আর ব্যালেন্স শিট। ওকে, এই হলো আমাদের অবস্থা। আচ্ছা, ইনকাম স্টেটমেন্টের একটা নতুন নাম আছে, ব্যালেন্স শিটের একটা নতুন নাম আছে। আমি লিখে দিই, এখানে হলো ইনকাম স্টেটমেন্ট, এটা পুরাতন নাম, ওল্ড নেম। এটার নিউ নেম হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইনান্সিয়াল পারফরমেন্স। পারফরমেন্স। আচ্ছা, আর ব্যালেন্স শিটের একটা নাম আছে, স্টেটমেন্ট অফ ফাইনান্সিয়াল পজিশন। ঠিক আছে। আচ্ছা, পারফরমেন্সের বেলায় কি হয়? পারফরমেন্সের বেলায় আমরা লিখি ফর দ্য ইয়ার এন্ডেড, ফর দ্য ইয়ার এন্ডেড, মানে সারা বছরের পারফরমেন্সটা ডেট দিই, এখানে পরিমাপ করা হয়। আর ব্যালেন্স শিটে লিখি অ্যাজ 1, মানে একটা নির্দিষ্ট ডেটে, অ্যাজ 1। এটা আমাদেরকে মনে রাখতে হবে, এখান থেকে MCQ বা টেবিল আসে। ঠিক আছে, টেবিলে ট্রু ফলস এগুলোতে আসে। তাহলে ইনকাম স্টেটমেন্ট হচ্ছে পুরাতন নেম, সেটার নতুন নেম হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইনান্সিয়াল পারফরমেন্স। আর ব্যালেন্স শিট হচ্ছে পুরাতন নেম, সেটার নতুন নাম হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইনান্সিয়াল পজিশন। ইনকাম স্টেটমেন্টে লেখা হয় ফর দ্য ইয়ার এন্ডেড, তারপরে ডেট। আর ব্যালেন্স শিটে লেখা হয় অ্যাজ 1, তারপরে ডেট। এই হচ্ছে আমাদের অবস্থা। এখন আমরা যে ইনকাম স্টেটমেন্ট বা ব্যালেন্স শিট করব, এটা কোম্পানির উপর বেস করে হয়। কোম্পানি কত টাইপসের হয়, ঠিক আছে, সেটা আগে আমাদেরকে জানতে হবে। আচ্ছা, আমরা এখানে তিনটা কোম্পানি সম্পর্কে জানবো, তিন ক্যাটাগরি, টাইপস অফ কোম্পানি। কোম্পানি এখানে আমরা শিখবো 3 রকম, যেটার উপর 3 রকম ফরম্যাট হয়। একটা হচ্ছে ট্রেডিং কোম্পানি,
কোম্পানি। আচ্ছা, আরেকটা হচ্ছে ট্রেডিং কোম্পানি, সার্ভিস কোম্পানি। আরেকটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আচ্ছা, এই তিনটারই ফাইনান্সিয়াল স্টেটমেন্ট ফরম্যাট স্ট্রাকচার আলাদা আলাদা। কোম্পানি থ্রি টাইপস, যেটা আমরা শিখবো। একটা হচ্ছে ট্রেডিং কোম্পানি, একটা হচ্ছে সার্ভিস কোম্পানি, একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আচ্ছা, এখন ট্রেডিং কোম্পানি কাকে বলে? আচ্ছা, আমার এই ক্লাসটা রেকর্ড হচ্ছে, আপনারা এগুলো বারবার টেনে টেনে শুনবেন। শোনাটা অনেক কার্যকরী, হেডফোন লাগাইয়ে দরকার হলে ফোনে শুনবেন। আপনারা ফার্স্ট টাইমের পরে সেকেন্ড টাইম থার্ড টাইম যখন শুনবেন, দেখবেন যে এটার উপর আপনাদের অনেকটা কর্তৃত্ব আসবে, আপনাদের মাথায় ঢুকবে। আচ্ছা, কোম্পানি এখানে থ্রি টাইপস আলোচনা করছি আমরা: ট্রেডিং কোম্পানি, সার্ভিস কোম্পানি, ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আচ্ছা, ধরেন আমার একটা বিজনেস আছে, হোলসেল বিজনেস আছে ঢাকা কেরানীগঞ্জে। কিসের? হোলসেল আছে আর কি, গার্মেন্টসের। আমি ছেলেদের চায়না প্যান্ট, চায়না গেঞ্জি এগুলো নিয়ে আসি। বা মেয়েদের চায়না পোশাক নিয়ে আসি। কোথায় থেকে? চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি। আমি ইম্পোর্টার, প্লাস আমার একটা হোলসেল শোরুম আছে। আচ্ছা, তাহলে এই যে পোশাকগুলো আমি চায়না থেকে কিনে আনি, এটা আমি রেডি পোশাক কিনে আনি, গেঞ্জি প্যান্ট জাস্ট কিনে এনে আমি এখানে সেল করে দেই। এটাকে বলে ট্রেডিং বিজনেস, ট্রেড করা বলে এটাকে। রেডি ফিনিশ গুডস কিনে নিয়ে আসি আমি, ওখান থেকে কমপ্লিট প্রোডাক্ট কিনে আনি, এনে এখানে জাস্ট সেল করে দিই, আমাকে কিছু বানাইতে হয় না বা কিছু করতে হয় না। এটাকে বলা হয় ট্রেডিং কোম্পানি। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন সার্ভিস কোম্পানিতে। সার্ভিস কোম্পানি কি? সাপোজ ধরেন আমার একটা অডিট টিম আছে, আমরা কস্ট অ্যাকাউন্টেন্ট, আর আমরা 2015 সালের ফাইন্যান্সিয়াল অ্যাক্ট অনুযায়ী আমরা কি পাই? অডিট করতে পারি সিএমএ যারা, তাই না? তাহলে এই যে আমরা অডিট করতে পারি, আমাদের এই অডিট টিমটা, এদের কাজ কি? প্রত্যেকটা যেসব কোম্পানিতে আমরা যেতে পারবো তাদের অডিট করে দেওয়া, তাই না? আচ্ছা, তো এইখানে আমরা যে অডিট করি, এটা আমরা সার্ভিস প্রদান করি, এটা আমাদের সার্ভিস কোম্পানি। এখানে কি হয়? আমরা সার্ভিস দিই, সেই কোম্পানি আমাদের কাছ থেকে সার্ভিস নেয়, বিনিময়ে আমাদেরকে কি দেয়? আমাদেরকে ফিস দেয়। ঠিক আছে? আচ্ছা, সাপোজ ধরেন আপনারা এখানে ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং পড়ছেন, আমি আপনাদেরকে সার্ভিসটা দিচ্ছি, বিনিময়ে আপনারা আমাকে কি দিচ্ছেন? বিনিময়ে আপনারা আমাকে ফিস দিচ্ছেন। তাহলে আমার এটা কি কম? সাপোজ ধরেন আমার এমন একটা কোম্পানি আছে, আমার কাজই হচ্ছে, মানে আমি অনলাইন টিউটর, আমার কাজই হচ্ছে পড়ানো। আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে সার্ভিস দেই, বিনিময়ে আপনারা আমাকে ফিস দেন। তাহলে এটা হচ্ছে সার্ভিস কোম্পানি। এখানে কিন্তু কোনো কস্ট অফ গুডস সোল্ড নাই। ঠিক আছে? আচ্ছা, 3 নম্বরে দেখেন, লাস্ট হচ্ছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এইটা কি? এইটা সাপোজ ধরেন আমার একটা শার্টের ফ্যাক্টরি আছে। ঠিক আছে? তো ফ্যাক্টরি আছে শার্টের, আমার ধরেন শার্টের ফ্যাক্টরিটা গাজীপুরে। আমি ঢাকা থেকে কাপড় কিনে নিয়ে আসি, সদরঘাট থেকে বোতাম, তারপরে পেস্টিক, সুতা, এগুলো কিনে নিয়ে আসি। আমার অনেক মেশিনারিজ আছে গাজীপুরে, এখানে আমার ফ্যাক্টরি। এখানে আমরা কি করি? বিভিন্ন আধুনিক ক্যাটালগ গুলা ইন্টারনেট থেকে সংগ্রহ করে আমরা ড্রেস তৈরি করি, গেঞ্জি। ঠিক আছে? বিভিন্ন গেঞ্জি, হাই কোয়ালিটি গেঞ্জি আমরা ম্যানুফ্যাকচার করি। তো এইখানে কি নিয়ে আসি আমরা? কিনে র মেটেরিয়ালস, কাঁচা জিনিসপত্র, যেমন কাপড়, সুতা, বোতাম, এগুলো দিয়ে আমরা কি করি? এগুলো দিয়ে আমরা পোশাক তৈরি করি, মানে ম্যানুফ্যাকচার করি। এটাকে বলা হয় ম্যানুফ্যাকচারিং কোম্পানি। ঠিক আছে? তো এই 3 কোম্পানিরই ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট হয়। একটা ডিফারেন্স আছে এখানে। কি ডিফারেন্স আছে? ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আমরা যে বানাই, সেখানে আমাদের কস্ট অফ গুডস সোল্ড হয়। ঠিক আছে? যেটা সার্ভিস কোম্পানি বা ট্রেডিং কোম্পানির ক্ষেত্রে হয় না। মানে কস্ট অফ গুডস সোল্ড কি? আমরা যে কস্ট
মানে যে গুড সেল করেছি তার কস্ট কত, যেটা সার্ভিস কোম্পানিতে নাই বা ট্রেডিং কোম্পানিতে নাই। মোস্ট অফ দ্য টাইম ম্যানুফ্যাকচারিং কোম্পানির ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট আসে, মোস্ট অফ দ্য টাইম 90%। 10% ক্ষেত্রে হয়তো সার্ভিস কোম্পানি বা ট্রেডিং কোম্পানি দেয়, এগুলো অত বড় হয় না, মাঝারি মাপের, বাট দেয়। তাহলে আমাদেরকে এটা জানতে হবে। তো আমরা আগে আমাদের বেসিকটাকে স্ট্রং করব ম্যানুফ্যাকচারিং কোম্পানির মাধ্যমে। এইটা যদি আমরা পেরে যাই, সিম্পল সিম্পল কিছু ডিফারেন্স আছে সার্ভিস আর ট্রেডিং কোম্পানিতে, সেটা আমরা এমনি বুঝতে পারবো। ঠিক আছে, সার্ভিস কোম্পানিতে কি হয়, আমি আপনাদেরকে যে পড়াচ্ছি, আমার কি কস্ট অফ গুডস সোল্ড আছে? নাই। আমি জাস্ট ইনকাম আর এক্সপেন্স এই হিসাব করতে হয়। ঠিক আছে, ট্রেডিং এও তাই, ইনকাম আর এক্সপেন্স। তাইলে এগুলো আমার কি, ইনকাম আর এক্সপেন্স যে মাধ্যমে যে ইনকাম স্টেটমেন্ট আমরা করি সেটাকে বলা হয় সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। আর যেটাতে সবকিছু থাকে, অনেক আইটেম থাকে, সেটাকে বলা হয় মাল্টিপুল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। ঠিক আছে, তো ইনকাম স্টেটমেন্ট দুই ভাগে বিভক্ত। তাহলে সেটাও আমি একটু লিখে দিই। মাল্টি স্টেপ, মাল্টি কথাটার মানে হচ্ছে বহু, হুম, বা অনেক। আচ্ছা, সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্টের মধ্যে কি কি থাকে সেটা আমরা জানবো। হ্যাঁ, থাকে ইনকাম আর থাকে এক্সপেন্স। শেষ, ইনকাম থেকে এক্সপেন্স বিয়োগ করলে যা পাওয়া যায় আমাদের কাজ শেষ। এটা হলো সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। আর মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্টের মধ্যে সবকিছু থাকে। তো আমরা এখন এই মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট শিখবো এবং ম্যানুফ্যাকচারিং কোম্পানি শিখবো, এটা আমাদের মূল জায়গা। এটা শিখলে এগুলো আমরা এমনি অনায়াসে বুঝতে পারবো। তো আমরা এখন কোশ্চিন শুরু করব। হ্যাঁ, এইটা পেজ আমি একটা ছবি দিয়ে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন। এগুলো থেকে গেল, এগুলো আপনারা যাদের প্রিন্টার আছে প্রিন্ট করে নিয়েন, যাদের প্রিন্টার নাই আপনারা একটু লিখে নিবেন, লিখলে অবশ্য বেশি কার্যকর হয়। তো যেহেতু আপনারা অনেকে ব্যস্ত মানুষ, হয়তো ওই সময়টুকু থাকে না, তো তাদের জন্য বলি যে আপনারা প্রিন্ট করে নিবেন। এখন আমরা আমাদের পিডিএফ বুকে সেই জায়গায় চলে যাব যেখানে ফাইনাল অ্যাকাউন্ট আছে উইথাউট অ্যাডজাস্টমেন্ট, ফাইনাল অ্যাকাউন্ট আছে উইথাউট অ্যাডজাস্টমেন্ট। এইখানে এক নাম্বার কোশ্চিন ফাইনাল অ্যাকাউন্টের, যেখান থেকে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি শিখেছিলাম, সেই জায়গায় ফাইনাল অ্যাকাউন্ট আপনারা চ্যাপ্টারে যান পিডিএফ এর, ফাইনাল অ্যাকাউন্টের 1 নাম্বার পেজে কোশ্চিন নাম্বার 1, ফাইনাল অ্যাকাউন্ট উইথাউট অ্যাডজাস্টমেন্ট। আমি জাস্ট আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি, ফাইনাল অ্যাকাউন্টস উইথাউট অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, এই জায়গাটায় আপনারা যান, এটা পেজ নাম্বার 1-এ আছে। ঠিক আছে, আচ্ছা, এই পেজটাতে যান। এই পেজটাতে গেলে আমি কোশ্চিন একটা আলোচনা করব। এই কোশ্চিনটা আলোচনা করলে আপনাদের বেসিক জায়গা যেটা, সেটা ইনশাল্লাহ তৈরি হয়ে যাবে। তার আগে আমি আপনাদেরকে ইনকাম স্টেটমেন্টের ফরম্যাটটা একটু শিখাই দিব। হ্যাঁ, ইনকাম স্টেটমেন্টের ফরম্যাটটা শিখাই দিব, আপনারা সবাই একটু মনোযোগী হন। আচ্ছা, দেখেন, প্রথমে ধরেন কোম্পানির নাম এবিসি কোম্পানি, এ বি সি কোম্পানি। আচ্ছা, কোম্পানির নাম লিখলাম। ফার্স্ট কাজ, লেখার পরে কি লিখবো, লিখবো ইনকাম স্টেটমেন্ট। আমি সহজভাবে আগে ইয়া করে দিচ্ছি,
আপনারা জাস্ট দেখতে থাকেন। ইনকাম স্টেটমেন্ট, খুব মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেন। হ্যাঁ, আচ্ছা, এবিসি কোম্পানি ইনকাম স্টেটমেন্ট, তারপরে কি লিখবো? ফর দা ইয়ার এন্ডেড, ফর দা ইয়ার এন্ডেড। আমরা ধরে নিলাম এটা ক্যালেন্ডার ইয়ার, তার মানে ডিসেম্বরের 31 তারিখ শেষ হবে, ডিসেম্বর 31, 2025। আচ্ছা, এইটা চলে গেল, এইটা আমাদের হইলো। এটা হওয়ার পরে এখন আমরা কি করব? এখন আমরা এই ইনকাম স্টেটমেন্টের ফরম্যাট বানাবো, ঠিক আছে? তো আপনারা একটু জাস্ট খেয়াল রাখেন, আমি জাস্ট করে দিচ্ছি, এখানে একটু মনোযোগ দেন, এটা শিখে নিতে হবে। আচ্ছা, অনেকে অনেক ভাবে করে, বাট আমি আপনাদেরকে একটা খুব ভালো ফরম্যাট শিখাবো। এইটাতে আপনারা সব সময় চেষ্টা করবেন অ্যান্সার করার, তাহলে আপনাদের ভুল হওয়ার চান্সটা একদম কমে যাবে, ঠিক আছে? আচ্ছা, এইখানে লিখবো পার্টিকুলার্স, এখানে লিখবো অ্যামাউন্ট, অ্যামাউন্ট যদি টাকাতে থাকে লিখবো টাকা, অ্যামাউন্ট যদি ডলারে থাকে ডলার, পাউন্ডে থাকলে পাউন্ড, যা থাকবে সেটাতে লিখবো, রিঙ্গিতে থাকলে রিঙ্গিত, রুপিতে থাকলে রুপিস, যাই হোক। তাহলে পার্টিকুলার্স, অ্যামাউন্ট, অ্যামাউন্ট। আচ্ছা, এখন আপনাদেরকে আমি ইনকাম স্টেটমেন্টের ফরম্যাট শিখাবো। অনেকে বলে যে ভাইয়া এত বড় ফরম্যাট মনে থাকে না, বা কোনটার পরে কোনটা সিকোয়েন্সটা মনে থাকে না, বাট আপনারা এটা ধরে রাখেন, আপনারা যদি এই ক্লাসটুকু মনোযোগ দিয়ে করেন, এই লজিক গুলো বারবার শোনেন, যেহেতু ক্লাসটা রেকর্ডেড থাকবে, আমার বিশ্বাস যে ইনকাম স্টেটমেন্ট লাইফ টাইমে আপনাদের আর ভুল হবে না, ঠিক আছে? আপনারা জাস্ট একটু মনোযোগ দেন। দেখেন, ইনকাম স্টেটমেন্ট মানে কি? মানে যেখানে আমরা ইনকামের হিসাব করব, ইনকাম এবং এক্সপেন্স, এই দুইটা জিনিসের হিসাব যেখানে আমরা করব, সেটাকে কি বলা হয়? ইনকাম স্টেটমেন্ট। আর ব্যালেন্স শিটে কি? অ্যাসেট আর লাইবিলিটির হিসাব, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইনকাম স্টেটমেন্টে কিসের কিসের হিসাব আসবে? ইনকাম আর এক্সপেন্সের। আচ্ছা, ঠিক আছে। তো ইনকাম আমার কখন হয়? যখন আমরা সেলস করি। আমি একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সাপোজ আমি চিরুনি বানাই, তো চিরুনি যখন আমি সেল করতে পারবো, তখনই সে না আমার ইনকামের হিসাব আসবে, তাই না? তাহলে যে কোনো ইনকাম স্টেটমেন্ট শুরু হবে কি দিয়ে? নেট সেলস দিয়ে। নেট সেলস, নেট সেলস কিভাবে আসে? সেলস মাইনাস সেলস রিটার্ন। আচ্ছা, তাহলে আমরা প্রথমে লিখব নেট সেলস। আপনাদের বোঝার জন্য আমি নাম্বারিং করছি, নাম্বার করা লাগবে না, জাস্ট আপনাদের বোঝার জন্য। নেট সেলস, আচ্ছা, এটা দিয়ে শুরু হবে, নেট সেলস দিয়ে। আচ্ছা, এইবার নেট সেলস থেকে আমরা কি বিয়োগ করব? নেট সেলস থেকে লেস হবে কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড। আচ্ছা, কস্ট অফ গুডস সোল্ড এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কস্ট অফ সেলস। আমি অ্যাজিউম করে নিচ্ছি এটা আপনারা জানেন না, এই জন্যই আমি লিখছি, কারণ আমি নিজেই অনেক দিন পর এটা জানতে পেরেছিলাম যে কস্ট অফ গুডস সোল্ড কে কস্ট অফ সেলসও বলে। তো আপনাদেরকে এই জন্য আমি এটা করে দিচ্ছি। আচ্ছা, কস্ট অফ গুডস সোল্ড বা কস্ট অফ সেলস একই জিনিস। এইটার মানে কি? এইটার মানে হচ্ছে যে গুডস সেল করা হয়েছে তার কস্ট। লিখে দিলাম, যে গুডস সোল্ড হয়েছে তার কস্ট। আচ্ছা, আমরা যে গুডস বিক্রি করি সেটা কি কখনো কিনা দামে বেচি? কিনা দামে বেচি না, সেটার উপর কিছুটা লাভ করে তারপরে বিক্রি করি। হ্যাঁ, যে কোনো মানুষ যে বিজনেস করে, সে কখনো কিনা দামে কোনো প্রোডাক্ট বেচে না, সে লাভ করে বিক্রি করে। তাহলে সেলিং প্রাইসের মধ্যে কি থাকে? কস্টও থাকে, প্রফিটও থাকে, ঠিক আছে? তাহলে নেট সেলস থেকে যখন কস্ট অফ গুডস সোল্ড বাদ দিব, তখন কি আসবে? তখন আমার আসবে গ্রস প্রফিট, গ্রস প্রফিট। ওকে, গ্রস প্রফিট। আচ্ছা, গ্রস মানে কি কেউ বলতে পারবে? গ্রস মানে হচ্ছে টোটাল। গ্রস কথাটার মানে কি? টোটাল।
আচ্ছা, লিখে দিলাম। এখন আপনারা দেখেন, গ্রস প্রফিট, নেট সেলস থেকে কস্ট অফ গুড সোল্ড বাদ দিলাম, বাদ দেওয়ার পরে কি আসলো? গ্রস প্রফিট। এখন গ্রস প্রফিট থেকে আমরা কি করব? গ্রস প্রফিট থেকে আমরা বিয়োগ করব। কি বিয়োগ করব? বিয়োগ করব অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স, গ্রস প্রফিট থেকে বিয়োগ করব অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স মানে কি? অপারেটিং এক্সপেন্স মানে হচ্ছে মেন বিজনেসের এক্সপেন্স। মেন বিজনেস এর এক্সপেন্স। মেন বিজনেসের এক্সপেন্স। আচ্ছা, মেন বিজনেস বলতে আসলে কি বোঝায় দেখেন, আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই। বিজনেস একটা কোম্পানির অনেক রকম থাকতে পারে। সাপোজ ধরেন এবিসি কোম্পানি, এদের মেন বিজনেস হচ্ছে ম্যানুফ্যাকচার করা। কি ম্যানুফ্যাকচার করা? এদের গার্মেন্টস প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করা, এটা এদের মেন বিজনেস। আচ্ছা, এই বিজনেস থেকে লাভ হওয়ার পর তারা কি করলো? তারা আরেকটা কোম্পানিতে, ধরেন এসিআই কোম্পানিতে শেয়ার কিনে রেখে দিল। এটা তাদের কি? এটা নন অপারেটিং বিজনেস। মানে একটা হলো অপারেটিং, অপারেটিং মানে কি? মেন বিজনেস। আর নন অপারেটিং মানে কি? মেন বিজনেস বাদ দিয়ে অন্য বিজনেস। আচ্ছা, তো দেখা যাচ্ছে সে এসে শেয়ার কিনে রাখলো, সে অন্য কোথাও একটা ইনভেস্টমেন্ট করে রেখেছে, কোথাও ল্যান্ড ল্যান্ড কিনে রেখেছে। এরকম করে কোম্পানিগুলো কেন? কারণ তার ইনকাম সোর্স গুলা অনেক দিকে বাড়াতে চায়, কারণ একটা ইনকামের উপর থাকাটা বুদ্ধিমানের কাজ না। হ্যাঁ, আর কোম্পানি এগুলো ফলো করে। তাহলে অপারেটিং বলতে কি বোঝায়? বিজনেস অপারেট করতে যে এক্সপেন্স হয়। কোন বিজনেস? মেন বিজনেস। তাহলে মেন বিজনেস অপারেট করতে যে এক্সপেন্স হয় তাকে বলা হয় অপারেটিং এক্সপেন্স। মেন বিজনেস অপারেট করে যে ইনকাম হয় তাকে বলা হয় অপারেটিং ইনকাম। এটা মনে রাখতে হবে। আর মেন বিজনেস বাদ দিয়ে অন্য বিজনেস থেকে অন্য বিজনেসে যে এক্সপেন্স হয় সেটাকে বলা হয় নন অপারেটিং এক্সপেন্স। মেন বিজনেস বাদ দিয়ে অন্য বিজনেস থেকে যে ইনকাম হয় সেটাকে বলা হয় নন অপারেটিং ইনকাম। এই চারটা জিনিস আপনাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। অপারেটিং যখনই বলবে তখনই মেন বিজনেস, নন অপারেটিং মানে মেন বিজনেস বাদ দিয়ে অন্য বিজনেস। আচ্ছা, তাহলে আমরা প্রথমে সেলস করলাম, সেখান থেকে তার কস্ট বাদ দিলাম, বাদ দেওয়ার পরে গ্রস প্রফিট পেলাম। গ্রস প্রফিট থেকে আমরা অপারেটিং এক্সপেন্স বিয়োগ করলাম, মানে আমার এই যে মেন বিজনেস, সেখানে যে প্রফিট হয়েছে সেখান থেকে আমার যে এক্সপেন্স হয়েছে সেটা আমি বিয়োগ করে দিলাম। বিয়োগ করে দিলে আমরা কি পাবো? গ্রস প্রফিট থেকে যখন অপারেটিং এক্সপেন্স বিয়োগ করে দিব তখন আমরা পাবো অপারেটিং প্রফিট। কি পাবো? অপারেটিং প্রফিট। তখন আমরা পাবো অপারেটিং প্রফিট। অপারেটিং প্রফিট মানে কি? মেন বিজনেসের প্রফিট। মেন বিজনেস এর প্রফিট। আচ্ছা, এইটা। এখন আপনাদের এই অপারেটিং আর নন অপারেটিং এটা আমি একটু লিখে দিই, নাহলে আপনারা বুঝতে পারবেন না। অপারেটিং, অপারেটিং মানে মেন বিজনেস। মেন বিজনেস, ঠিক আছে? আচ্ছা, এটা কি হতে পারে? এক্সপেন্স হতে পারে, ইনকাম হতে পারে। এক্সপেন্স, আর এটা হলো ইনকাম। আচ্ছা, তাহলে অপারেটিং এক্সপেন্স যদি কথাটা বলে, যদি বলে যে অপারেটিং এক্সপেন্স, তাহলে আমরা কি বলবো? অপারেটিং এক্সপেন্স যখনই বলবে তখনই আমরা কি ধরে নিব? অপারেটিং এক্সপেন্স মানে কি? মানে হচ্ছে মেন বিজনেসের এক্সপেন্স। মেন বিজনেস এর এক্সপেন্স। আচ্ছা, এটা আমি ছবি দিয়ে দিব। আর যদি বলে অপারেটিং ইনকাম, তার মানে আমরা কি ধরে নিব? মেন বিজনেসের ইনকাম। এর ইনকাম। ওকে,
তাহলে অপারেটিং এক্সপেন্স মানে মেন বিজনেসের এক্সপেন্স, অপারেটিং ইনকাম মানে মেন বিজনেসের ইনকাম। আচ্ছা, এখন এইটার পরে আমরা কিসে যাব? নন অপারেটিং এ। নন অপারেটিং, ননটা না অর্থে ব্যবহৃত হয়। নন অপারেটিং মানে মেন বিজনেস বাদ দিয়ে, মেন বিজনেস বাদ দিয়ে। আচ্ছা, আচ্ছা, নন অপারেটিং মানে মেন বিজনেস বাদ দিয়ে যদি বলে এক্সপেন্স আর যদি বলে ইনকাম, তাহলে আমরা কি করব? আচ্ছা, নন অপারেটিং এক্সপেন্স যদি বলে, নন অপারেটিং এক্সপেন্স এইটার মানে কি? এইটার মানে হচ্ছে মেন বিজনেস বাদ দিয়ে অন্য বিজনেসের এক্সপেন্স, মেন বিজনেস বাদ দিয়ে হুম অন্য বিজনেস এর এক্সপেন্স। আচ্ছা, আর যদি বলে নন অপারেটিং ইনকাম, তাহলে আমরা এটার দ্বারা কি বুঝবো? এটার দ্বারা বুঝবো মেন বিজনেস বাদ দিয়ে, মেন বিজনেস বাদ দিয়ে অন্য বিজনেসের ইনকাম, অন্য বিজনেস এর ইনকাম। ওকে, এই দুইটা জিনিস। তো আমি এই পুরা নোটটা আপনাদেরকে দিয়ে দিব। দেখেন, অপারেটিং মানে মেন বিজনেস, অপারেটিং এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্স মানে কি? মেন বিজনেসের এক্সপেন্স। অপারেটিং ইনকাম মানে মেন বিজনেসের ইনকাম। আচ্ছা, নন অপারেটিং মানে মেন বিজনেস বাদ দিয়ে, নন অপারেটিং এক্সপেন্স তার মানে মেন বিজনেস বাদ দিয়ে অন্য বিজনেসের এক্সপেন্স। নন অপারেটিং ইনকাম এটার মানে হচ্ছে মেন বিজনেস বাদ দিয়ে অন্য বিজনেসের ইনকাম। ঠিক আছে, এটা পেজ আমি ছবি দিয়ে দিচ্ছি। এখন আমরা ফরম্যাটটা করব, আবার হাফ টাইম হয়ে যাবে, হয়ে গেলে আবার 10 মিনিটের বিরতি। অনেক পড়া বাকি, আমাদেরকে এগুলো শিখতে হবে। আচ্ছা, এখন এই পর্যন্ত গেল। তাহলে আমরা এবার সামনের দিকে আগাবো। এখানে কি ছিল? ছিল অপারেটিং প্রফিট। অপারেটিং প্রফিট, অপারেটিং প্রফিটের সাথে কি হবে? অপারেটিং প্রফিট থেকে বিয়োগ হবে নন অপারেটিং এক্সপেন্স, নন অপারেটিং এক্সপেন্স। আচ্ছা, নন অপারেটিং এক্সপেন্স মানে কি? মেন বিজনেস বাদ দিয়ে অন্য বিজনেসের এক্সপেন্স, মেন বিজনেস বাদ দিয়ে অন্য বিজনেস এর এক্সপেন্স। আচ্ছা, আর এর সাথে যোগ হবে একটা জিনিস, সেটা হচ্ছে নন অপারেটিং ইনকাম, নন অপারেটিং ইনকাম। নন অপারেটিং ইনকাম মানে কি? মানে মেন বিজনেস বাদ দিয়ে অন্য বিজনেসের ইনকাম, মেন বিজনেস বাদ দিয়ে অন্য বিজনেস এর ইনকাম।
আচ্ছা, তাহলে এইটা যখন যোগ হবে তারপরে আমরা কি পাবো? তারপরে আমরা পাবো 4 নম্বরে প্রফিট বিফোর ইন্টারেস্ট ট্যাক্স। ভাইয়া খাতার একটু ডান সাইডে আনেন, ওটা দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন দেখেন তো। ও আচ্ছা 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 আচ্ছা, এবার ভাইয়া। হ্যাঁ, জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, আমি একটু দেখে নিই। আচ্ছা, প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। আচ্ছা, তাহলে 4 নম্বরে কি আসলো? অপারেটিং প্রফিটের সাথে নন অপারেটিং এক্সপেন্স, আর যোগ হলো নন অপারেটিং ইনকাম, হওয়ার পরে চলে আসলো প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স 4 নম্বরে। এইবার এখান থেকে আমরা কি করব? এইবার এখান থেকে বিয়োগ হবে প্রথমে ইন্টারেস্ট। এটা সব সময় মনে রাখবেন, সব সময় এটা মনে রাখবেন যে সব সময় ইন্টারেস্ট আর ট্যাক্স থাকলে আগে ইন্টারেস্ট বিয়োগ হয়। কেন? কারণ ইন্টারেস্ট হচ্ছে ট্যাক্স ফ্রি, ইন্টারেস্টের জন্য ট্যাক্স দিতে হয় না। তাহলে লেস হলো ইন্টারেস্ট। তাহলে আমরা 5 নম্বরে কি নাম পাবো? পাবো প্রফিট আফটার ইন্টারেস্ট বিফোর ট্যাক্স। প্রফিট আফটার ইন্টারেস্ট, প্রফিট আফটার ইন্টারেস্ট বিফোর ট্যাক্স, বিফোর ট্যাক্স। আচ্ছা, এইবার কি হবে? এখান থেকে ট্যাক্স বিয়োগ হবে, ট্যাক্স। তাহলে আমরা কি পাবো 6 নম্বরে? প্রফিট আফটার ট্যাক্স, প্রফিট আফটার ট্যাক্স। প্রফিট আফটার ট্যাক্সের আরেকটা নাম আছে যেটাকে নেট প্রফিট বলে। নেট প্রফিট, নেট ইনকাম একই কথা। আর এই যে প্রফিট বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, এটাকে বলা হয় পিবিআইটি, প্রত্যেকটার প্রথম অক্ষর নিয়ে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল ইনকাম স্টেটমেন্ট। ঠিক আছে, এখন আমি এটা নিয়ে আলোচনা করব, আপনারা একটু মনোযোগ দেন। সময় একেবারেই কমে গেছে, এটা অন্তত শেষ করা দরকার, কারণ হাফ টাইমের পরে আমাদেরকে ব্যালেন্স শিট পড়তে হবে, অঙ্ক করতে হবে। তাহলে দেখেন, প্রথমে নেট সেলস দিয়ে শুরু হবে। 1 নাম্বারটা শুরুই হবে সেলস দিয়ে, কারণ হচ্ছে এটা ইনকাম স্টেটমেন্ট। ইনকামের হিসাব তখনই করা হয় যখন সেল করা হয় কোম্পানিতে। তারপরে যে 5টা আছে 6 পর্যন্ত, 2 থেকে 6, প্রত্যেকটাতে প্রফিট আছে। দেখেন 2 নম্বরে গ্রস প্রফিট, 3 নম্বরে অপারেটিং প্রফিট, 4 নম্বরে প্রফিট বিফোর ইন্টারেস্ট ট্যাক্স, 5 নম্বরে প্রফিট আফটার ইন্টারেস্ট, 6 নম্বরে, সরি, হ্যাঁ, প্রফিট আফটার ইন্টারেস্ট বিফোর ট্যাক্স, আর এটা হচ্ছে প্রফিট আফটার ট্যাক্স। 6টাতেই প্রফিট আছে, এটা মনে রাখার জন্য একটু সহজ। এখন নেট সেলস থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে পাবো গ্রস প্রফিট। গ্রস প্রফিট থেকে আমরা মেন বিজনেসের এক্সপেন্স বিয়োগ করে দিব, অপারেটিং এক্সপেন্স বিয়োগ করলে কি পাবো? পাবো অপারেটিং প্রফিট। এবং অপারেটিং প্রফিটের সাথে নন অপারেটিং এক্সপেন্স বিয়োগ হবে এবং যোগ হবে নন অপারেটিং ইনকাম। এইটা ইনকাম বা প্রফিট একই কথা। আচ্ছা, তাহলে আমরা কি পাচ্ছি? পাচ্ছি প্রফিট বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। ইন্টারেস্ট হচ্ছে ট্যাক্স ফ্রি, এই জন্য এটা আগে বিয়োগ হয়। তাহলে এখান থেকে ইন্টারেস্ট বিয়োগ হবে, তাহলে কি আসবে? প্রফিট আফটার ইন্টারেস্ট বিফোর ট্যাক্স, পিবিআইটি। এবার কি হবে? এখান থেকে, সরি সরি সরি, পিবিআইটি এখানে না, এটা উপরে যাবে, প্রফিট বিফোর ইন্টারেস্ট ট্যাক্স এইখানে হবে। আচ্ছা, তাহলে এইবার এখানে প্রফিট আফটার ইন্টারেস্ট বিফোর ট্যাক্স, এখান থেকে বিয়োগ হবে ট্যাক্স। তাহলে কি হলো? প্রফিট আফটার